আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। ভুল চিকিৎসার জন্য জিবি হাসপাতালে মৃত্যু 10 বছরের শিশু সন্তানের, পরিবারের অভিযোগ চিকিৎসক প্রীতম দাসের উপর। এদিকে কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। অন্যদিকে আগামী 5 জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু। শান্তির বাজারে জল জীবন মিশন প্রকল্পের কাজ করতে গিয়ে আক্রান্ত ঠিকাদার সহ সাইট ম্যানেজার। এদিকে 2-4-8-6-7-8 কোটি টাকা ব্যয় খোয়াই হরিণা জাতীয় সড়ক 2 লেনের প্রশস্তকরণে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। জাপানের নার্সিং কেয়ারে চাকরির সুযোগ পেলেন রাজ্যের 3 কৃতি সন্তান, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। এদিকে স্কলারশিপ পাওয়ার দাবিতে তফসিলি জাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। চোর সন্দেহে এক জনজাতি যুবককে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এক দোকান মালিক। ঘটনা মেলাঘরের মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিকে শাসক বিরোধী দলের খণ্ডযুদ্ধে আহত যুব মোর্চার 6 জন কার্যকর্তা। এদিন টাকার জলায় ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার সভায় অতর্কিত হামলা চালায়। অভিযোগের আঙ্গুল টিপরা মাথার উপর। 2047 সাল পর্যন্ত দেশের রূপরেখা জনসম্মুখে তুলে ধরাই বিকশিত ভারত সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য, বললেন সাংসদ প্রতিমা। দর্শক, শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভুল চিকিৎসার কারণে আবারও মৃত্যু হল 10 বছরের এক শিশু সন্তানের। এমনটাই অভিযোগ উঠল মৃতের পরিবারের তরফে। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা জিবি হাসপাতালে। মৃত শিশুর নাম আজুস মালাকার। গাফিলতির অভিযোগ উঠেছে কৃষক প্রীতম দাসের বিরুদ্ধে। সিধাই মোহনপুর এলাকার কলক্লিয়ার কারিপুরের 10 বছরের শিশু সন্তান আজুস মালাকারের ইউরিনাল সমস্যা রয়েছে। সেই সমস্যার জন্য আজুস মালাকারের পরিবারের লোকজন তাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলতে চিকিৎসক প্রীতম দাসের দ্বারস্থ হয়। আজুস মালাকারের পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে, আগরতলার অ্যাডভাইজারি চৌমুহনীতে চিকিৎসক প্রীতম দাসের ব্যক্তিগত চেম্বারে আজুস মালাকারকে চিকিৎসার জন্য নিয়ে আসে তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক প্রীতম দাসের তত্ত্বাবধানে চলতে থাকে আজুস মালাকারের চিকিৎসা। চিকিৎসক প্রীতম দাসের কথা অনুযায়ী তার চেম্বার থেকেই সমস্ত ওষুধ করা হয়েছে আজুস মালাকারের চিকিৎসার জন্য। আগরতলা জিবি হাসপাতালে 10 বছরের এই ছোট্ট সন্তানের গোপনাঙ্গে অস্ত্রোপচার করার জন্য চিকিৎসক প্রীতম দাস দিনক্ষণ ঠিক করেছিলেন গত বৃহস্পতিবার। এই অপারেশন করে আজুস মালাকারকে সুস্থ করে তোলার জন্য তিনি 1 লক্ষ টাকা দাবি করেছিলেন। কিন্তু চিকিৎসক প্রীতম দাসকে এখন পর্যন্ত আজুস মালাকারের পরিবারের পক্ষ থেকে 10,000 টাকা দেওয়া হয়ে গেছে। সেদিন অপারেশন টেবিলে আজুস মালাকারকে নিয়ে যাওয়ার পরেও চিকিৎসক প্রীতম দাস অপারেশন করেননি। এরপর চিকিৎসক প্রীতম দাস অপারেশন করার জন্য পুনরায় দিনক্ষণ ঠিক করেন 28 ডিসেম্বর। সেই অনুযায়ী আজুস মালাকারকে বুধবার আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার অপারেশনের টেবিলে তোলার পর আজুস মালাকারের জন্য প্রীতম দাসের চেম্বার থেকে পুনরায় ওষুধ কিনে আনা হয়। কিন্তু দুর্ভাগ্য, কোনো ওষুধই আর কাজে এলো না। আজুস মালাকারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, চিকিৎসক প্রীতম দাসের গাফিলতির কারণে অপারেশন টেবিলে প্রাণ হারিয়েছে তাদের এই 10 বছরের ছোট্ট সন্তান আয়ুষ। শিশুটি মৃত বলে অপারেশন টেবিল থেকেই চলে যায় চিকিৎসক প্রীতম দাস। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জিবি হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 10 বছরের শিশু সন্তান আজুস মালাকারের পরিবারের লোকজন অঝরে চিৎকার করতে থাকে। সন্তান হারানোর যন্ত্রণায় কাতর আজুস মালাকারের পরিবার। চিৎকার করে কান্না করতে থাকে আজুসের মা। আজুসের পরিবারের পাশাপাশি এলাকার লোকজনও উপস্থিত ছিল জিবি হাসপাতালে। উত্তপ্ত পরিস্থিতি শান্ত করতে জিবি হাসপাতালে ছুটে আসে পুলিশ। নিরাপত্তা সুনিশ্চিত করতে মোতায়েন করা হয় টিএসআর জওয়ানদের। এদিকে কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে ভবনে এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্ব। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন গোপাল চন্দ্র রায় এবং দলীয় প্রথা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারপর প্রয়াত নেতৃত্বদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান দলীয় কর্মী সমর্থকরা। তারপর শহরে এক শোভাযাত্রা করে গান্ধীঘাট শহীদ বেদিতে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলীয় নেতৃত্ব সহ কার্যকর্তারা। পরের খবর। আগামী 5 জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হবে। চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে।
অর্থাৎ বিধানসভা চলবে 5 দিন। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি মিটিং এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত মূল 2টি বিল উত্থাপিত করা হবে বলে জানান পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী রতন লাল নাথ আরও জানান, প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে শোক ব্যক্ত করে এবং 1 মিনিট নীরবতা পালন করে এই দিন বিএসসি কমিটির বৈঠক শুরু হয়। এইবার রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে। 3 দিনের মধ্যে অধিবেশন শেষ করা যেত। তারপরও সিদ্ধান্ত হয় শুক্রবার থেকে অধিবেশন শুরু হবে। অধিবেশন চলবে বৃহস্পতিবার পর্যন্ত। মাঝে শনি ও রবিবার অধিবেশন বসবে না। রাজ্যপালের ভাষণের উপর সকলে যেন ইচ্ছামত আলোচনা করতে পারে, তার জন্য 5 দিন অধিবেশন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি নিজের অতীত অভিজ্ঞতা থেকে জানান, বিধায়কের মৃত্যু হলে 1 দিনের জন্য অধিবেশন মুলতবি করতে হয়। যেহেতু রাজ্যপাল অধিবেশন ডেকেছেন, তাই শুক্রবার প্রথমে রাজ্যপাল ভাষণ দেবেন। তারপর রাজ্যপালের ভাষণের উপর 1 কিংবা 1.5 মিনিটের ধন্যবাদ সূচক প্রস্তাব পেশ করা হবে। ধন্যবাদ সূচক প্রস্তাব পেশের পর বিএসসি কমিটির রিপোর্ট পাশ করানো হবে। তারপর প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তর প্রয়াণে শোক ব্যক্ত করে শুক্রবারের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এইবারের অধিবেশনে 2টি বিল পেশ করা হবে বলেও জানান মন্ত্রী রতন লাল নাথ। ধারণা করা হচ্ছে 5 দিন ব্যাপী বিধানসভার অধিবেশনে এইবার বিরোধীরা একাধিক ইস্যুতে সরকার পক্ষকে চাপে রাখার চেষ্টা করবে। কারণ ইতিমধ্যে একাধিক ইস্যু নিয়ে বিরোধী দলনেতা বিধানসভায় কথা বলবেন বলে সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন। এখন দেখার অধিবেশনে বিরোধীরা সরকার পক্ষকে চাপে রাখতে পারে কিনা। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, মন্ত্রী রতন লাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ কমিটির অন্যান্য সদস্যরা। পরের খবর, জল জীবন মিশন প্রকল্পের কাজ করতে গিয়ে আক্রান্ত ঠিকাদার সহ সাইট ম্যানেজার। ঘটনা দক্ষিণ ত্রিপুরা জেলা শান্তিরবাজার মহকুমাধীন লাউবাঙ্গে। যদিও এই ঘটনার বিষয় নিয়ে সুষ্ঠু বিচার চেয়ে শান্তিরবাজার থানাতে লিখিত অভিযোগপত্র জমা দেন ঠিকাদার প্রমোদ মল্লিক সহ ঠিকাদারি কাজের সাইট ম্যানেজার রামু চক্রবর্তী, স্বপন দত্ত, রাজেশ বরুজা ও দিলীপ দাস, এই 3 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয় থানায়। জানা গিয়েছে, শাসক দলের নেতা জাহিরকারী এই 3 নেতা সহ আরও কয়েকজনের জন্য লাউবাঙ্গের উন্নয়নের কাজ থমকে যাওয়ার পথে এমনই গুঞ্জন রয়েছে। ঠিকাদাররা কোনো কাজ করতে হলে তাদেরকে কাটমানি দিতে হবে, নয়তো বা কাজের সাইট থেকে কিছু জিনিস দিতে হবে, এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ঠিকাদার পঙ্কজ মল্লিকের ম্যানেজার রামু চক্রবর্তীর কাছে লাউবাং কাজের সাইট থেকে পাইপ লাইনে কাজের পাইপ চেয়েছিলেন স্থানীয় নেতারা। প্রমোদ মল্লিক দিতে অস্বীকার করায় এই আক্রমণ সংগঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানিয়ে ঠিকাদার প্রমোদ মল্লিক বলেন, লাউবাং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রধানের সাথে কথা বলার সময় হঠাৎ কাজের সাইট থেকে ম্যানেজার ফোন করে জানান 20 থেকে 30 জন লোক তাকে মারধর করছে। এ কথা শোনা মাত্রই প্রমোদ মল্লিক ঘটনাস্থলে যাওয়ার পরে তাকেও নাকি আক্রমণ করে। এছাড়া প্রমোদ মল্লিক জানান, যেহেতু স্থানীয় লোকেরা সরকারি পাইপগুলি নেওয়ার চেষ্টা করে, তার জন্য তিনি সেগুলি সরিয়ে নিয়ে অন্যত্র রেখে দিয়েছেন। পাইপ সরিয়ে নেওয়ার কারণে বিভিন্ন রকমের দোষারোপ করে মারধর শুরু করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংবাদ, 2,4,8,6,7,8 কোটি টাকা ব্যয়ে খোয়াই এবং হরিণা জাতীয় সড়কের পাকা ফালাসহ 1-3-4 কিলোমিটার 2 লেনের প্রশস্তকরণে কেন্দ্রীয় মন্ত্রিসভা আজ অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভার বৈঠকের বিশদ বিবরণ দিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, উত্তর দক্ষিণ ত্রিপুরার মধ্যে রাস্তা প্রশস্ত করার সাথে সাথে 3-8 কিলোমিটার দূরত্ব কমবে এবং আসাম ও ত্রিপুরার মধ্যে দূরত্বও কমবে। শ্রী ঠাকুর আরও বলেন, সরকারি উন্নয়ন সহায়তার অধীনে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা থেকে 1,5,1,1,7,0 কোটি টাকার সহায়তায় প্রকল্পটি 11 মাসের মধ্যে শেষ হবে। প্রকল্পটি ত্রিপুরার বিভিন্ন অংশের মধ্যে আরও ভালো সড়ক যোগাযোগের সুবিধার্থে এবং বিদ্যমান NH8 ব্যতীত ত্রিপুরা থেকে আসাম ও মেঘালয়ে বিকল্প যোগাযোগ প্রদানের জন্য পরিকল্পিত হয়েছে। পরের খবর, নতুন দিল্লিতে 9 মাস প্রশিক্ষণ শেষে পরীক্ষার মধ্য দিয়ে জাপানের একটি নার্সিং কেয়ারে চাকরি পেলেন ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ রাজ্যের 3 কৃতি সন্তান। বুধবার এই 3 কৃতি সন্তান তাদের নিযুক্তিপত্র সহ হাজির হলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সরকারি আবাসে। 3 জনকেই এই সাফল্যের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী।
ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে বিএসসি নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর 2022 সালের 2 নভেম্বর বিকশিত ভারত নির্মাণের স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পে জাপানি ভাষার উপর প্রশিক্ষণ নিয়েছিলেন রাজ্যের 3 কৃতি সন্তান। তারা হলেন রাজধানী আগরতলার ধলেশ্বর এলাকার দীপ্তনু সরকার, সিপাহীচলা জেলার কোনাবন এলাকার তানিয়া দাস এবং ধলাই জেলার রিশমা শীল। দীর্ঘ 9 মাস জাপানি ভাষার উপর প্রশিক্ষণ শেষ করে রাজ্যের এই 3 কৃতি সন্তান চাকরির জন্য পরীক্ষা দেয়। শেষ পর্যন্ত পরীক্ষার মাধ্যমে জাপানের একটি নার্সিং কেয়ারে চাকরি পাওয়ার পর নিযুক্তিপত্র হাতে পেয়েছেন রাজ্যের এই 3 কৃতি সন্তান। এদিকে বিএড পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা বৃত্তির দাবিতে বুধবার বিক্ষোভ প্রদর্শন করে তপশিলি জাতি কল্যাণ দপ্তরে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ কথা বলে বিক্ষোভকারীদের সঙ্গে। পুলিশের সামনে বিক্ষোভকারীরা অতিসত্বর স্কলারশিপ প্রদানের দাবি জানান। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে দপ্তরের পক্ষ থেকে তাদের স্কলারশিপ প্রদান নিয়ে টালবাহানা করা হচ্ছে। তাদের অভিযোগ, অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কিংবা তপশিলি উপজাতিদের স্কলারশিপ প্রদান করা হয়েছে সময়মতো, কিন্তু তপশিলি জাতিভুক্ত বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সঙ্গে এই স্কলারশিপ প্রদান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, তাদেরকে ছোট করে দেখা হচ্ছে। এই বিষয়টা তাদের কাছে নিতান্তই অপমানজনক। তারা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছে। দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে তারা। দপ্তরের আধিকারিকরা নাকি বলছেন একবার দুর্গাপূজার আগে স্কলারশিপ পাবে, আবার কখনো বলছেন দুর্গাপূজার পর স্কলারশিপ পাবে ছাত্রছাত্রীরা। এভাবে দুর্গাপূজার পর আরও কেটে যায় কয়েকটা দিন। দায়িত্ব পালন করতে আসা পুলিশ অফিসারদের উদ্দেশ্যে তারা প্রশ্ন করেন, 1 মাস বেতন না পেলে তাদের সংসার কিভাবে চলবে। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার বোঝানোর চেষ্টা করলেও বিক্ষোভকারীদের প্রশ্নের কোনো উত্তর নেই তাদের কাছে। জুলাই মাসে তাদের এই স্কলারশিপ পাওয়ার কথা ছিল, কিন্তু তফসিলি জাতি কল্যাণ দপ্তরের টালবাহানার কারণে আজও স্কলারশিপ থেকে বঞ্চিত তারা।